সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মারদানি পার্ট 3 নিয়ে। তো মারদানি ফ্র্যাঞ্চাইজে যদি তোমরা কাজ দেখে থাকো তাহলে তোমরা জানবে যে এই সিনেমাগুলোর মুখ্য চরিত্রে রানী মুখার্জি অভিনয় করে। দেখো, ইয়াশরাজ ফিল্মসের যে সত্যি কথা বলতে তাদের যে যে কটা কাজ মূলতভাবে আসছে সেই কাজগুলোর মধ্যে নতুন অর্থ ব্যাপারটা পুরোপুরি হারিয়ে গেছে। মানে ইয়াশরাজ ফিল্মস কোথাও গিয়ে একটা টাইম ছিল যখন তারা চেষ্টা করছিল অনেক রকমের নতুন অ্যাক্টার বা নতুনভাবে নতুন কিছু গল্প যেগুলো বাজেট কম হবে বাট স্টোরি ভালো হবে, সেরকমও কিছু গল্প তারা ডেলিভার করার চেষ্টা করেছে, বাট সেগুলোও কিন্তু একদমই ওয়ার্ক করেনি। এর পাশাপাশি স্পাই ইউনিভার্সটা তাদের ভালোভাবে ওয়ার্ক করছিল, বাট লাস্ট কিছু প্রজেক্ট সেটাও ওয়ার্ক করছে না। তো মারদানি দিয়ে হয়তো তাদের কি কামব্যাক হবে সেটাই বড় প্রশ্ন। দেখো, ট্রেলারটাকে যেভাবে তারা কাট করেছে, যেভাবে তারা বানিয়েছে, দেখে ভাল লাগছে। রানী মুখার্জি অ্যাজ অভিনেত্রী হিসাবে কখনো আমি বলবো না যে খারাপ। সে মারদানির দুটো পার্টে সে দারুণ পারফরমেন্স দিয়েছে এবং পার্ট 3তেও একটা স্ট্যাবলিশ পারফরমেন্স অবশ্যই বেরিয়ে আসবে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। ট্রেলার লেভেলেও এটা ভালো। এর পাশাপাশি রানী মুখার্জির সাথে যাকে ভিলেনের যে ক্যারেক্টারটা, যে আম্মা বলে একটা ক্যারেক্টার প্লে করতে চলেছে, তো সেই চরিত্রটাকে খুব এখানে স্ট্রংভাবে দেখানো হয়েছে। তো দুটো ক্যারেক্টারের মধ্যে টাসেল দুর্দান্ত হতে চলেছে। কিছু কিছু পাওয়ার প্যাকড এখানে ডায়লগ রাখা হয়েছে ট্রেলারের মধ্যে, যেগুলো রানী মুখার্জি যেভাবে বলছে সেগুলো শুনতে ভাল লাগছে। এবং মূলতভাবে এই স্টোরিটা যেখানে মানে বাচ্চাদেরকে 9 বছর 8 বছরের বাচ্চা মেয়েদেরকে কিডন্যাপ করে নেওয়া হচ্ছে এবং তাদের সাথে কী কী হচ্ছে, এই বিষয়গুলো আমার মানে পুরোপুরি থ্রু আউট সিনেমাটা এটার ওপরই। তো আমার মনে হয় যে এই রকম সিনেমার মধ্যে নতুন অর্থ অবশ্যই কিছু নেই। মানে মারদানি ফ্র্যাঞ্চাইজে যেরকম অ্যাকচুয়ালি কাজ হয়ে থাকে সেরকমই। তবে এক্সপেকটেশন আছে সিনেমাটার প্রতি আমার। মানে ট্রেলার লেভেলে আমার সিনেমাটা খুব বেশি খারাপ লাগেনি, আমার ট্রেলারটা ভালোই লেগেছে। একটা পাওয়ার প্যাক ট্রেলার দেখে মনে হচ্ছে। অবশ্যই রানী মুখার্জির ক্যারেক্টারটাকে কোথাও গিয়ে ওভারশ্যাডো করে দিয়েছে আম্মার চরিত্রটা। কারণ রানী মুখার্জির চরিত্রটার মানে যেরকমভাবে তারা প্রেজেন্ট করেছে পুরো থ্রু আউট ট্রেলারের মধ্যে, যদি তোমরা দেখো শুধু ডায়লগ আছে, মানে ক্যারেক্টারটার মধ্যে যে বিশাল কিছু পারফরমেন্স বেরিয়ে আসছে সেরকম কিন্তু পুরো থ্রু আউট ট্রেলারের মধ্যে নেই। তো আশা করব যে ভালো কিছুই হবে এই সিনেমাটা দেখার। এর পাশাপাশি সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অনিল কাপুর অভিনীত তার কেরিয়ার বেস্ট আমার মতে সিনেমা নায়ক দ্য রিয়েল হিরো, এই সিনেমাটার কিন্তু সিকুয়েল নিয়ে প্ল্যানিং চলছে এবং অনিল কাপুর সব কিছু ঠিকঠাক থাকলে নায়কের পার্ট 2 কিন্তু নিয়ে আসবে। দেখার যে সেটা কি হয়। অনিল কাপুরের সিনেমার প্রতি বা বলতে পারো স্ক্রিপ্টের প্রতি টেস্ট কিন্তু সব বরাবরই খুব ভালো। তো যদি সে কিছু এরকম নিয়ে আসতে পারে তাহলে সেটা ভালো কিছুই হবে, এক্সপেকটেশন সেরকমই। এর পাশাপাশি আদর্শ গৌরব এবং সানায়া কাপুরের আপকামিং একটা সিনেমা আসতে চলেছে তুই ইয়া মেয়ে বলে, যেটা টিজারটা মানে টিজার বা ট্রেলার গতকালকে ড্রপ করা হয়। এবং এইটারও কিন্তু খুব মানে প্রমিসিং ট্রেলার লেগেছে আমার। মূলতভাবে দেখো, আদর্শ গৌরব একজন ভালো অভিনেতা। তার মালেগাঁও বা তার সিদ্ধান্ত চতুর্বেদী বা আনায়না পান্ডের সাথে একটা কাজ এসেছিল। এর পাশাপাশি আরও 2-3টে কাজ এসছে তার। মানে সে ভালো অ্যাক্টর, এটা মানে আনডাউটেডলি বলা চলে। এবং এই সিনেমাটাও একটা ভালো কিছু ডেলিভার করতে চলেছে, যেখানে দুটো কন্টেন্ট ক্রিয়েটার এবং তারা কোথাও গিয়ে একে অপরের সাথে রিলেশন হচ্ছে, তাদের মধ্যে মেকআউট করছে। এর পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটার বা একে অপরকে সাথে কোল্যাব মানে তাগিদেও তারা মিশছে। তো এরকম একটা কনসেপ্ট থাকতে চলেছে সিনেমার মধ্যে। বাট এগুলোর পাশাপাশি তারা এমন একটা জায়গায় গিয়ে ফাঁসছে যেখানে তাদের মধ্যে বাছাই করে নিতে হচ্ছে যে তারা দুজনের মধ্যে কাকে বাঁচাবে, মানে নিজেদের দুজনের মধ্যে তারা কাকে এগিয়ে রাখবে বা বাঁচাবে। একটা কুমিরকে বারবার দেখানো হচ্ছে, মানে সেখানে লোকেশন, জল, কখনো আবার একটা বিল্ডিংয়ের মধ্যে। তো এরকম মাল্টিপল জিনিস দেখানো হচ্ছে। ফিকশন রমকম কিছু একটা সামথিং থ্রিলিং ঘরানার একটা ছবি হতে চলেছে এটা। এবং এর পাশাপাশি একটা র্যাপ কালচারকেও দেখানো হয়েছে। এর পাশাপাশি যখন তোমরা দেখবে যে ঠিক 1.5 মিনিট যখন ট্রেলারটা দেখায়, তারপরে একটা ট্রানজিশন দেখায়, সেটা দুর্দান্ত। ব্যাকগ্রাউন্ড স্কোর ছবির খুব ভালো। তো একটা ডার্ক মানে অ্যাপ্রোচ তো অবশ্যই রাখা হয়েছে। তো দেখার যে সেটাকে কীভাবে তারা ডেলিভার করে। এর পাশাপাশি যদি
প্লেক্স কালেকশানগুলো নিয়ে যদি কথা বলি, 2025 সালে ডিসেম্বরে মুক্তি পাওয়া 3টে সিনেমা নিয়ে, তার মধ্যে মিতিন মাসি যে সিনেমাটা প্রথম সপ্তাহে প্রায় 31 লক্ষ টাকা ন্যাশনাল প্লেক্সে বক্স অফিস কালেকশন করে। এই সিনেমাটা সেকেন্ড উইকে প্রায় 6 লক্ষ টাকা মতো কালেকশন করে। ওভারঅল এই সিনেমাটা 37 লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করে, যেটা মানে এই সময় বা এই মরশুমে মুক্তি পাওয়া ছবিগুলোর তাগিদে মানে অনেকটাই কম। এর পাশাপাশি লহ গৌরাঙ্গের নামরে এই সিনেমাটা প্রথম সপ্তাহে প্রায় 23 লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করেছিল ন্যাশনাল প্লেক্স থেকে, এবং 6 লাখ টাকা সেকেন্ড উইক থেকে, মানে টোটাল 29 লাখ টাকা মতো ন্যাশনাল প্লেক্স বক্স অফিস কালেকশন করে লহ গৌরাঙ্গের নামরে। এর পাশাপাশি যদি প্রজাপতি 2 নিয়ে কথা বলি, তাহলে এই সিনেমাটাই একমাত্র সিনেমা যেটা ডিসেম্বরের সময় রমরমিয়ে চলেছে। প্রায় প্রথম সপ্তাহে 1 কোটি 14 লক্ষ বা 23 লক্ষর কাছাকাছি বক্স অফিস কালেকশন করেছিল ন্যাশনাল প্লেক্স থেকে, এবং সেকেন্ড উইকে 53 লক্ষর কাছাকাছি। প্রায় এই সিনেমাটা তার দুটো সপ্তাহ মিলিয়ে 1 কোটি 74 লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করে, যেটা বলতে পারো একটা হিউজ বক্স অফিস কালেকশন মানে ন্যাশনাল প্লেক্স অনুযায়ী। এবং এই সিনেমাটা সিঙ্গেল স্ক্রিনেও ভালো চলেছে, মোটামুটি 5 থেকে 7 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন অলরেডি হয়ে গেছে। এবার বোঝা মুশকিল যে এই সিনেমাটা এত ভালো কালেকশন করেও শো এত কেন কম পেয়েছে। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমির খান, বীর দাস অভিনীত এবং আমির খান প্রযোজিত নতুন তাদের কাজ হ্যাপি প্যাটেল বলে, সেটার একটা প্রোমো এসছে গতকালকে, যেখানে আমরা সুনীল গ্রোভার এবং আমির খান, সুনীল গ্রোভার যেভাবে কপিল শর্মা শোতে আমির খানকে কপি করেছিল, তো সেরকমই একটা তারা স্পুপ টাইপের বানিয়ে তারা ড্রপ করেছে। তো আমার খুব মজার লেগেছে সেটা, তোমরা অবশ্যই চেক করে দেখতে পারো। এর পাশাপাশি রাজা সাহাব নিয়ে কথা বলি, যদি রাজা সাহাব সিনেমাটার বক্স অফিস কালেকশন ফার্স্ট ডেতে এই সিনেমাটা প্রায় 90 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করলেও ডে 2তে এই সিনেমাটা প্রায় 30 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে, হিউজ ড্রপ আনে। এবং এই সিনেমাটা মানে এতটাই খাজা একটা সিনেমা, মানে আমি এই সিনেমাটা অ্যাটলিস্ট মানে 2 দিন দেখার পর আমার মনে হয় যে এই সিনেমাটা আমি রিভিউ করবোই না, মানে এটা এমনই একটা সিনেমা। তারপর আমি ভাবলাম যে না, করেই দিই। মানে অ্যাকচুয়ালি আমি কী বলবো না বলবো পার্টিকুলার এই বিষয়গুলো নিয়েই ভাবনা চিন্তা করছিলাম, মানে কোথা থেকে শুরু করব। মানে এত অর্গ্যানিকভাবে বলা খুব মুশকিল। তো যাই হোক, রাজা সাহেব মানে খুবই বাজে একটা সিনেমা, তো সেটা নিয়ে আর বেশি কিছু বলে লাভ নেই। এর পাশাপাশি ঋত্বিক রোশনের যদি আপকামিং লাইন আপ নিয়ে কথা বলা হয়, মানে বিগত 2 দিন আগেই ঋত্বিক রোশনের জন্মদিন ছিল, এবং সেখানে একটা এক্সপেকটেশন রাখা হয়েছিল তার ফ্যান্সদের তরফ থেকে যে একটা কিছু ডেলিভার হবে, বাট এখনও পর্যন্ত কিছু অ্যানাউন্সমেন্ট হয়নি ঋত্বিকের তরফ থেকে। তবে ঋত্বিক রোশনের 2টো আপকামিং প্রজেক্ট, যার মধ্যে একটা প্রডিউস করতে চলেছে হোমবালে ফিল্মস, এবং সব কিছু ঠিকঠাক থাকলে ঋষভ শেট্টি এই সিনেমাটাকে পরিচালনা করবে। এবং এটার পাশাপাশি ক্রিস 4, যেটা ঋত্বিক রোশন নিজে ডিরেক্ট করতে চলেছে। এবার দেখার যে এই দুটো প্রজেক্ট কেমন হয়। তবে তোমাদের কি বক্তব্য, তোমরা কতটা এক্সাইটেড আছো সেটা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।